Welcome to WBPSC GS 101 ইউটিউব চ্যানেল। আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের এডুকেটর। দিস চ্যানেল ইজ ক্রিয়েটেড বাই আনএকাডেমি, যেখানে আমি তোমাদের সাথে আলোচনা করছি কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে একটি অতি গুরুত্বপূর্ণ বই, ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত। ইতিমধ্যেই এই বইয়ের 5টা চ্যাপ্টার আমি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি এই চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ কনস্টিটিউশন, ফিচার্স অফ কনস্টিটিউশন, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। এবং আজ আমি যে চ্যাপ্টারটা আলোচনা শুরু করব সেটা হচ্ছে সিটিজেনশিপ। তো এই চ্যানেলে আমি তোমাদের সাথে আলোচনা করছি, তোমাদের সাথে যে বইয়ের তথ্য শেয়ার করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত। আমাদের WBPSC প্রিপারেশনের ক্ষেত্রে বা WBCS প্রিপারেশনের ক্ষেত্রে এই বইটা অতি গুরুত্বপূর্ণ বই, কিন্তু তা সত্ত্বেও এই বইটা নিয়ে আমরা একটু কনফিউজড থাকি যে এই বইটা আমরা কিভাবে পড়ব, কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, তো সেটা নিয়ে আমরা কনফিউজড থাকি। তো সেই সমস্যা সমাধানের উপায় হিসাবে WBPSC GS 101 এই চ্যানেলে আমি তোমাদের সাথে আলোচনা করছি এই বইয়ের তথ্য। এবং এর পাশাপাশি তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমির যে স্পেশাল ক্লাস এবং সাবস্ক্রাইব ক্লাস, সেই ক্লাসগুলোও তোমরা ফলো করো। সাবস্ক্রাইব ক্লাসের ক্ষেত্রে সাবস্ক্রিপশান প্ল্যান রয়েছে, যে সাবস্ক্রিপশান প্ল্যান তোমাদের নিতে হবে এবং সাবস্ক্রাইব করে আনএকাডেমি সাবস্ক্রাইব করে তোমরা আনএকাডেমির সাবস্ক্রাইব যে ক্লাসগুলো সেগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে। এবং WBPSCর প্রত্যেকটা এক্সামের ওপর আনএকাডেমিতে কোর্স রয়েছে, WBCS, মিসলেনিয়াস, ICDS, যে এক্সামগুলোর ওপর আনএকাডেমি থেকে তোমাদের কমপ্লিট গাইডেন্স দেওয়া হয়ে থাকে। এবং আগামী দিনেও যে পরীক্ষাগুলো আসতে চলেছে তার উপরেও ইতিমধ্যে আনএকাডেমিতে কোর্স লঞ্চ হয়ে গেছে, আগামী দিনেও লঞ্চ হবে। তো এই কোর্সগুলোতে জয়েন করে তোমরা তোমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনকে তোমরা কমপ্লিট করতে পারো। এবং আনএকাডেমি সাবস্ক্রিপশনস নেওয়া মানে শুধুমাত্র পড়াশোনা নয়, তার পাশাপাশি তুমি প্রতিনিয়ত তুমি নিজেকে জাজ করতে পারবে, তুমি নিজেকে জাস্টিফাই করতে পারবে যে তুমি যে উদ্দেশ্যে তুমি আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নিয়েছো, যে পড়াশোনা করার জন্য তুমি সাবস্ক্রিপশন নিয়েছো, সেই পড়াশোনাটা তোমার ঠিকঠাক হচ্ছে কিনা। কুইজ, প্র্যাকটিস সেট, টেস্ট সিরিজ, যে বিষয়গুলোর মাধ্যমে তুমি প্রতিনিয়ত তুমি নিজেকে জাজ করতে পারবে যে তোমার প্রিপারেশন, তোমার পড়াশোনা কীভাবে এগোচ্ছে, তুমি কতটা প্রিপেয়ার্ড হয়েছো। এবং প্রত্যেকটা এক্সামের আগে মক এক্সাম নেওয়া হয়ে থাকে, যে মক এক্সাম দিয়ে তোমরা পরীক্ষার আগেও বুঝে যেতে পারবে যে তুমি সেই পরীক্ষার জন্য তুমি কতটা প্রিপেয়ার্ড। তো এই যে বেনিফিটসগুলো, এই বেনিফিটসগুলো তোমরা পেয়ে যাবে ইফ ইউ টেক আনএকাডেমি সাবস্ক্রিপশনস। তো আজকে এই ক্লাসে আমি তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা সিটিজেনশিপের আজকে ফার্স্ট ক্লাস, যেখানে আমি আলোচনা করব সিটিজেনশিপের মিনিং এবং সিগনিফিকেন্স, সিটিজেনশিপের মানে এবং তার তাৎপর্য। তো আমি আগেই বললাম যে অলরেডি আমি 5টা চ্যাপ্টার ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্তের আলোচনা করে ফেলেছি এই চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে। সেই ক্লাসগুলোও তোমরা দেখে নিতে পারবে এই চ্যানেলে গিয়ে, ভিডিও সেকশনে গিয়ে। তো আজকে আমি নতুন চ্যাপ্টার স্টার্ট করছি, সেই চ্যাপ্টারটা হচ্ছে সিটিজেনশিপ। এবং আজকে আমি সিটিজেনশিপের যে বিষয়টা আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে মিনিং অ্যান্ড সিগনিফিকেন্স, নাগরিকত্বের মানে এবং তার তাৎপর্য। এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ে সিটিজেনশিপ নিয়ে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, সংবিধানে সিটিজেনশিপ নিয়ে কী বলা হয়েছে, সিটিজেনশিপ অ্যাক্ট কী বলা হচ্ছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং অবশ্যই যেটা আমাদের WBCS বা WBPSC এক্সামের জন্য আমার
যতটুকুনটা প্রয়োজন, যতটুকুনটা আমাকে পড়তে হবে, দেখতে হবে, সেই জায়গাটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এই সিটিজেনশিপের ক্লাসে। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মিনিং অ্যান্ড সিগনিফিক্যান্স। তো সিটিজেন কাদের বলা হয়? প্রথমে আগে তোমাকে জানতে হবে যে নাগরিক কাদেরকে বলা হয়। তো দেখো, ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ে যে তথ্য আমরা জানতে পারছি সেটা বলা হচ্ছে যে ইন্ডিয়া হ্যাজ টু কাইন্ডস অফ পিপল। এটা ইন্ডিয়া বলে নয়, এটা যে কোনো দেশ বলতে পারো। এখানে ইন্ডিয়া হতে পারে, এখানে ইউএসএ হতে পারে, এখানে ইউকে হতে পারে, এখানে অস্ট্রেলিয়া হতে পারে, হোয়াট এভার। ইন্ডিয়া হ্যাজ আ টু কাইন্ড অফ পিপল। একটা বলছি আমরা সিটিজেন, আর এটা হচ্ছে এলিয়েন্স। এলিয়েন্স মানে এখানে আবার কেউ অন্য কিছু ভেবে যেও না যে আমরা যেটা দেখে অভ্যস্ত যে ভিন্ন গ্রহ থেকে প্রাণী আসছে, তা নয়। অ্যাকচুয়ালি ফরেনার্স, এলিয়েন্স মানে ফরেনার্স। তাহলে সোজা কথায় পিপল, জনগণকে আমরা দুটো ভাগে ভাগ করছি, নাগরিক এবং বিদেশি। তো নাগরিক কারা? বলছে নাগরিক হচ্ছে একটা দেশের যারা ফুল মেম্বার। সিটিজেন আর ফুল মেম্বার অফ দ্য ইন্ডিয়ান স্টেট। একটা দেশের যারা ফুল মেম্বার মানে কি? পার্মানেন্ট হোম, পার্মানেন্ট রেসিডেন্ট। তাহলে এই যে বলছি আমরা ভারতীয়, তার মানে কি আমরা ভারত রাষ্ট্রের আমরা পার্মানেন্ট রেসিডেন্ট, পার্মানেন্ট হোম আমাদের এখানে রয়েছে। ইন্ডিয়ান ডোমিসাইল, আমরা ডোমিসাইল মানে কি? পার্মানেন্ট হোম, পার্মানেন্ট রেসিডেন্ট। তাহলে ভারত রাষ্ট্রের সাথে আমার কি রয়েছে? লিগাল রিলেশন। এবং সেই কারণে আমি ভারত রাষ্ট্রের প্রতি আমি আমার কি করি বলো? আনুগত্য প্রদর্শন করি। ভারত হচ্ছে একটা সার্বভৌম রাষ্ট্র। এই রাষ্ট্রের আমি একজন নাগরিক, এই রাষ্ট্রের আমি একজন পার্মানেন্ট রেসিডেন্ট। এই রাষ্ট্রের সাথে আমার কি রয়েছে? লিগাল রিলেশন। তাই এই রাষ্ট্রের প্রতি আমার কি রয়েছে? আনুগত্য। তাহলে নাগরিক কারা? নাগরিক হচ্ছে একটা দেশের যারা হচ্ছে ফুল মেম্বার, পার্মানেন্ট রেসিডেন্ট, এবং যেই দেশের প্রতি তাদের কি থাকে? স্বাভাবিক আনুগত্য। তাহলে আজকে আমাদের আনুগত্য ভারত রাষ্ট্রের প্রতি, কারণ আমরা ভারত রাষ্ট্রের হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট। তাহলে বিদেশি কারা হবে? বিদেশি দেখো কাদের বলা হবে তার আগে বলি যে দে এনজয়, মানে সিটিজেন এনজয় অল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। তাহলে আমরা ভারত রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা এই দেশ থেকে আমরা কি পাচ্ছি? সমস্ত সুযোগ সুবিধা, সমস্ত অধিকার, অল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট। তাহলে ভারতবর্ষের যারা নাগরিক তারা এই দেশ থেকে কি পাচ্ছে? সমস্ত সুযোগ সুবিধা, অধিকার পাচ্ছে। নো ডিসক্রিমিনেশনস রিগার্ডিং রাইটস অ্যান্ড অপরচুনিটি। তাহলে আজকে আমরা যে দেশের নাগরিক, সেই দেশ থেকে আমরা কি পাবো? সম্পূর্ণ অধিকার পাবো, সম্পূর্ণ সুযোগ সুবিধা পাবো। তাহলে একটা দেশ তার নাগরিকের মধ্যে কি করতে পারবে না? কোনো বৈষম্য করতে পারবে না। ওকে। আর ফরেনার্স কাদেরকে বলা হচ্ছে? ফরেনার্স বলা হচ্ছে সিটিজেন অফ সাম আদার স্টেট। সিটিজেন অফ সাম আদার স্টেট মানে ধরো ইউএসএ একজন মানুষ এক্স, যিনি ভারতবর্ষে এসেছেন, ঠিক আছে, কেম টু ইন্ডিয়া। কিন্তু এক্স ভারতবর্ষে কেন এসেছে তার কারণ যদি আমরা বলি, পারপাস যদি আমরা বলি, পারপাস হতে পারে বিজনেস, পারপাস হতে পারে মেডিকেল, পারপাস হতে পারে এডুকেশন, হোয়াট এভার, বা হতে পারে ট্রাভেল, ঘুরতে, হোয়াট এভার, যে কোনো পারপাসে। তাহলে এক্স যে ভারতবর্ষে এসছে কোনো একটা পারপাসে, সেটা বিজনেস হতে পারে, তোমার মেডিকেল হতে পারে, এডুকেশন হতে পারে, ট্রাভেল হতে পারে, এক্সেট্রা। এবং এক্স যে পারপাসে ভারতবর্ষে এসেছে
সেই পারপাস যদি তার কি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাহলে তাকে কিন্তু আবার কি করতে হবে, ইউএসএ তে রিটার্ন করতে হবে। তাহলে এক্স ভারতবর্ষে যে থাকছে সেটা কি বলো, টেম্পোরারি, নট পার্মানেন্ট। টেম্পোরারি মানে নট ফুল মেম্বার, টেম্পোরারি মেম্বার। ফুল মেম্বার মানে কি বলছিলাম, পার্মানেন্ট হোম, পার্মানেন্ট রেসিডেন্ট। তাহলে ফরেনার্স মানে সোজা কথায় যারা কি করছে, অপর দেশে কি করছে বলো, টেম্পোরারি গিয়ে কি করছে, বসবাস করছে। আর সেই টেম্পোরারি থাকার কারণ কি হতে পারে, সেটা বিজনেস হতে পারে, মেডিকেল হতে পারে, এডুকেশন হতে পারে, ট্রাভেল হতে পারে, হোয়াট এভার। এবং যে পারপাসে সে অপর দেশে এসেছে, সেই উদ্দেশ্য যদি তার সম্পূর্ণ হয়ে যায়, তাহলে তাকে কিন্তু কি করতে হবে, নিজের দেশে রিটার্ন করতে হবে। তাহলে এই যে যতক্ষণ না তার পারপাস কি হচ্ছে বলো, কমপ্লিটেড হচ্ছে, সে কি করছে, ভারতবর্ষে বসবাস করছে টেম্পোরারি। তাহলে তাকে আমরা কি বলবো, এক্সকে আমরা বলবো হচ্ছে এলিয়েন, মানে হচ্ছে ফরেনার, বিদেশি। আর কি বলছে দেখো, দে ডু নট এনজয় অল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। তাহলে বিদেশিরা কি পাবে, সাম রাইটস, নট অল। যেরকম ধরো ভারতবর্ষে যারা বিদেশি থাকেন তারা কিছু অধিকার পেয়ে থাকে, যার মধ্যে রাইট টু ইকুয়ালিটি মানে আর্টিকেল 14, আর্টিকেল 20, 21, ধর্মীয় স্বাধীনতার অধিকার, এইগুলো ভারতে বসবাসরত যারা বিদেশি রয়েছে তারাও পেয়ে থাকে। কিন্তু ভারতবর্ষে বসবাসরত একজন বিদেশি সে কি পারবে ভারতবর্ষে কোনো নির্বাচনে ভোট দিতে, না ভোটে দাঁড়াতে? অবশ্যই পারবে না। কিন্তু কিছু সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট বলছে পাবে, সাম, নট অল। দেখো বলছে দে ডু নট এনজয় অল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট, কিন্তু কিছু পাবে। আজকে ভারতবর্ষে একজন বিদেশি ঘুরতে এসে বা পড়াশোনা করতে এসে তার ওপর যদি কোনো আক্রমণ হয়, তাহলে সে ভারতবর্ষের থানায় গিয়ে, ভারতবর্ষের কোনো পুলিশ স্টেশনে গিয়ে বা আদালতের কাছে গিয়ে সে কি জাস্টিস চাইতে পারে না? না, পারবে না। অবশ্যই পারবে। তো বলছে বিদেশি কারা, তাহলে বিদেশি হচ্ছে যারা অন্য দেশের নাগরিক, ঠিক আছে, যারা অন্য দেশের নাগরিক, সে নিজের দেশ ছেড়ে অন্য দেশে, অপর দেশে কি করছে, কিছু উদ্দেশ্যে সাময়িকভাবে বসবাস করছে, এবং তার উদ্দেশ্য সম্পূর্ণ হয়ে গেলে সে আবার নিজের দেশে কি করবে, রিটার্ন করবে। এবং যতদিন সে ওই দেশে বসবাস করছে, ওই বিদেশি রাষ্ট্রে, সে সেই দেশ থেকে কি পাবে, কিছু অধিকার, সাম রাইটস, নট অল, সাম রাইটস। ওকে। আবার দেখো বিদেশিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, ফ্রেন্ডলি এলিয়েন্স অ্যান্ড এনিমি এলিয়েন্স। মানে কি, শত্রু বিদেশি আর হচ্ছে বন্ধু বিদেশি, মানে ফ্রেন্ডলি ফরেনার অ্যান্ড এনিমি ফরেনার। তো ফ্রেন্ডলি ফরেনার কাদের বলা হচ্ছে, বলছে ফ্রেন্ডলি এলিয়েন্স আর দ্য সাবজেক্ট অফ দোজ কান্ট্রিজ দ্যাট হ্যাভ কর্ডিয়াল রিলেশন উইথ ইন্ডিয়া। মানে ভারতের সাথে যে দেশের কি বলো, সুসম্পর্ক। তাহলে সেই দেশ থেকে যারা ভারতে আসবে তাদেরকে আমরা কনসিডার করছি কি, ফ্রেন্ডলি এলিয়েন্স। কারণ সেই দেশের সঙ্গে ভারতের কি রয়েছে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সুস্থ স্বাভাবিক সম্পর্ক। আর এনিমি এলিয়েন্স আমরা কাদেরকে বলছি, আর দ্য সাবজেক্ট অফ দ্যাট কান্ট্রি দ্যাট ইজ অ্যাট ওয়ার উইথ ইন্ডিয়া। দেখা যাচ্ছে ভারতের সাথে কোনো একটা দেশের যুদ্ধ চলছে, ভারতের সাথে কোনো একটা দেশের যুদ্ধ চলছে, তাহলে যে দেশের সাথে যুদ্ধ চলছে সেই দেশ সেই সময় আমাদের কি, এনিমি স্টেট। তাহলে সেই দেশ থেকে ভারতবর্ষে যারা রয়েছে, বা সেই দেশের যদি বলো সেই সময় কোনো নাগরিক যদি ভারতবর্ষে আসে, ভারতের সাথে যে দেশের যুদ্ধ চলছে, ভারত যে দেশের সাথে যুদ্ধরত, তাহলে তাদেরকে আমরা কি বলছি, এনিমি এলিয়েন্স। তাহলে এনিমি এলিয়েন্স কাদের বলা হচ্ছে, আর দ্য সাবজেক্ট অফ দ্যাট কান্ট্রি দ্যাট ইজ অ্যাট ওয়ার উইথ ইন্ডিয়া। যুদ্ধরত ভারতের সাথে যে দেশের যুদ্ধ চলছে, সেই দেশের যারা বলতে পারো নাগরিক,
তাদেরকে বলা হচ্ছে কি এনিমি এলিয়েন্স, এবং বলছে দে এনজয় লেজার রাইট দ্যান দ্য ফ্রেন্ডলি এলিয়েন্স। তাহলে বলছে যারা বন্ধু বিদেশি তারা যে অধিকার পাবে তার থেকে অনেক কম অধিকার পাবে যারা হচ্ছে এনিমি এলিয়েন্স। যেরকম এক্সাম্পল কি দিচ্ছে, দে ডু নট এনজয় প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, আর্টিকেল 22। আর্টিকেল 22-তে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, এখানে কি দেওয়া রয়েছে, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট, এবং বলা হয়েছে আমাদের সংবিধানে যে এই প্রোটেকশন পাবে না কারা, যারা হচ্ছে এনিমি এলিয়েন্স। একদম সংবিধানেই বলে দেওয়া হয়েছে এনিমি এলিয়েন্স যারা, তারা এই প্রোটেকশন পাবে না। আর্টিকেল 22-তে যে প্রোটেকশন দেওয়া রয়েছে ফ্রিডম ফ্রম অ্যারেস্ট, একদম সংবিধানে বলে দেওয়া হচ্ছে যে এই যে প্রোটেকশন আর্টিকেল 22-তে দেওয়া হচ্ছে ফ্রিডম ফ্রম অ্যারেস্ট, এই প্রোটেকশনস কারা পাবে না, যারা এনিমি এলিয়েন্স। কিন্তু যারা ফ্রেন্ডলি এলিয়েন্স তারা কিন্তু আর্টিকেল 22-তে যে 3টে প্রোটেকশনের কথা বলা রয়েছে ফ্রিডম ফ্রম অ্যারেস্ট, সেই 3টে প্রোটেকশনস কিন্তু পাবে না কারা, যারা এনিমি এলিয়েন্স। আর এনিমি এলিয়েন্স কি বলা হচ্ছে, যে সেই দেশকেই এনিমি বলা হচ্ছে যে দেশের সঙ্গে ভারতের কি চলছে বলো, যুদ্ধ। ভারত যে দেশের সাথে যুদ্ধরত, তাহলে সেই দেশ থেকে আগত যারা ভারতবর্ষে, তাদেরকে আমরা বলছি এনিমি এলিয়েন্স। ঠিক আছে, তাহলে কনসেপ্ট এখানে আমরা আলোচনা করলাম। সিটিজেন আমরা কাদেরকে বলছি, এলিয়েন্স কাদেরকে বলছি, সিটিজেন এবং এলিয়েন্সের মধ্যে পার্থক্য, এবং এলিয়েন্সকে আবার আমরা দুটো ভাগে ভাগ করলাম, ফ্রেন্ডলি অ্যান্ড এনিমি। এবং ফ্রেন্ডলি এলিয়েন্স, ফ্রেন্ডলি ফরেনার যে অধিকারগুলো পাবে তার থেকে অনেক কম অধিকার পাবে এনিমি এলিয়েন্সরা। ওকে, আচ্ছা, নেক্সট এবার আমরা দেখব যে এই সংবিধান, ভারতের সংবিধান থেকে ভারতের নাগরিকদেরকে কি অধিকার দেওয়া হচ্ছে, এবং এই যে অধিকারগুলো, এই অধিকারগুলো কিন্তু কোনো এলিয়েন্স কিন্তু পাবে না, ফ্রেন্ডলি না এনিমি। তাহলে এই যে অধিকারগুলো 1 2 3 4 5 6 7, এই যে অধিকারগুলো, এই অধিকারগুলো পাবে একমাত্র যারা ভারতীয় নাগরিক। কোনো এলিয়েন্স কিন্তু এই অধিকারগুলো পাবে না, সে এলিয়েন্স ফ্রেন্ডলি হোক, এনিমি হোক, হোয়াট এভার, কেউ পাবে না, এক্সক্লুসিভলি ফর ইন্ডিয়ান সিটিজেন। কি অধিকার? তাকে বলছে রাইট এগেইনস্ট ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। মানে কি, ভারত রাষ্ট্র তার নাগরিকদের সাথে কোনো রকম কি করতে পারবে না, কোনো রকম বৈষম্য করতে পারবে না। কিসের ভিত্তিতে? রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, কোনো ডিসক্রিমিনেশন করতে পারবে না। আর সেকেন্ড কি বলছে? রাইট টু ইকুয়াল অপরচুনিটি ইন ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট। মানে কি, সরকারি চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা ভারতীয় কি পাবে, সমান সুযোগ, ইকুয়াল অপরচুনিটি, যেখানেও কি করা হবে না, কোনো ডিসক্রিমিনেশন করা হবে না রিগার্ডিং পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি চাকরির ক্ষেত্রে। নাম্বার 3 কি বলছে? রাইট অফ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট, রেসিডেন্স অ্যান্ড দ্য প্রফেশনস। এটা আর্টিকেল 19 আমাদের দেওয়া রয়েছে। বাক স্বাধীনতার অধিকার, সংগঠিত হওয়ার অধিকার, সংগঠন করার অধিকার, স্বাধীনভাবে চলাফেরার অধিকার, বসবাসের অধিকার এবং পেশার অধিকার, যেটা আর্টিকেল 19 আমাদের দেওয়া হয়েছে। তো এই যে অধিকারগুলো, এই অধিকারগুলো ভারতীয়রা পাবে, ভারতীয় নাগরিকরা পাবে, কোনো বিদেশি অধিকার পাবে না। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, আর্টিকেল 29 এবং 30-তে, অ্যান্ড দিস রাইট এক্সক্লুসিভলি ফর মাইনরিটি। তাহলে এই যে অধিকার, এই অধিকারগুলো পাবে হচ্ছে একমাত্র যারা ভারতীয় নাগরিক। কোনো বিদেশি যারা ভারতে বসবাস করছে, সেটা ফ্রেন্ডলি হতে পারে, এনিমি হতে পারে, কেউ কিন্তু এই অধিকারগুলো পাবে না, একমাত্র পাবে যারা ভারতীয় নাগরিক। আর কি? রাইট টু ভোট ইন দ্য ইলেকশন টু দ্য লোকসভা অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি, right to contest for membership of the parliament and state legislature, and eligibility to hold certain public office, that is president of India, vice president, judges of supreme court, governor of state, attorney general, advocate general। তাহলে এই যে
অধিকারগুলো, এই অধিকারগুলো একমাত্র পাবে যারা হচ্ছে ভারতীয় নাগরিক। ভোট দেওয়ার, ভোটে দাঁড়ানোর, প্রেসিডেন্ট হওয়ার, ভাইস প্রেসিডেন্ট হওয়ার, সুপ্রিম কোর্টের জাজ হওয়ার, গভর্নর হওয়ার, এই অধিকারগুলো পাবে একমাত্র ভারতীয়। তাহলে কোনো বিদেশি এই অধিকারগুলো পাবে না, এক্সক্লুসিভলি ফর ইন্ডিয়ান সিটিজেন। কিন্তু বিদেশিরা কি অধিকার পাবে? যদি আমরা বলি রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 14, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, আর্টিকেল 20, আর্টিকেল 21, আর্টিকেল 22, ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেগুলো বিদেশিরাও পাবে। ওকে, তো দেখো আমাদের সংবিধান থেকে আমরা যারা ভারতের নাগরিক, আমাদেরকে যেরকম অধিকার দেওয়া হচ্ছে, সেরকম আমরা এই দেশের নাগরিক হিসাবে এই দেশের প্রতি আমাদের কিন্তু কি আছে, কিছু কর্তব্য আছে। আর আমরা প্রথমেই বলেছিলাম যে সিটিজেন যে ডেফিনেশনটা, সেখানে আমরা কি বলছি, যে সিটিজেন হচ্ছে একটা দেশের যারা ফুল মেম্বার এবং যে দেশের প্রতি তাদের কি থাকে, স্বাভাবিক আনুগত্য। তাহলে তুমি যে দেশের নাগরিক, যে দেশের প্রতি তোমার আনুগত্য রয়েছে, তাহলে সেই দেশের ভালো মন্দের বিষয়ে তোমার কি থাকবে, কিছু দায়িত্ব থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যারা ভারতের নাগরিক, এই দেশের প্রতি আমাদের কিছু কি আছে, দায়িত্ব কর্তব্য। তো সেই দায়িত্ব কর্তব্য কি, দেখো বলছে along with above rights the citizen also owe certain duties towards the Indian state, as for example paying tax, respecting the national flag, national anthem, defending the country and so on. আমাদের সংবিধানের পার্ট 4A যেখানে কি বলা রয়েছে বলো, ফান্ডামেন্টাল ডিউটিস। এবং এই 11টা যে ফান্ডামেন্টাল ডিউটিস, এই 11টা ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু একমাত্র পারফর্ম করবে যারা ইন্ডিয়ান সিটিজেন। কারণ আমরা ভারতবর্ষের নাগরিক, এই দেশের প্রতি আমাদের কি রয়েছে, স্বাভাবিক আনুগত্য। তাই স্বাভাবিকভাবে এই দেশের প্রতি আমাদের কি থাকবে, কিছু দায়িত্ব কর্তব্য, যাতে দেশটা ভালো থাকে, সুস্থ থাকে। তাহলে এই ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু ভারতে বসবাসরত যারা বিদেশি, তাদের কিন্তু কি দরকার নেই বলো, পালন করার প্রয়োজন নেই। কারণ তারা তো বিদেশি, তারা তো ভারত রাষ্ট্রের প্রতি তাদের কোনো আনুগত্য নেই। তাদের আনুগত্য কোন দেশের প্রতি থাকবে, যে দেশের তারা নাগরিক। তাহলে এই যে ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের সংবিধানে দেওয়া হয়েছে, এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো কিন্তু পারফর্ম করবে একমাত্র যারা ভারতের নাগরিক। ঠিক আছে, আর দেখো কি বলা হচ্ছে, ইন ইন্ডিয়া দ্য বোথ দ্য সিটিজেন বাই বার্থ অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারালাইজড সিটিজেন আর এলিজেবল ফর দ্য অফিস অফ প্রেসিডেন্ট। আজকে ভারতবর্ষের নাগরিক বা ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার কি রয়েছে বলো, 5টা মেথড রয়েছে। বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন অ্যান্ড ইনকর্পোরেশন অফ টেরিটরি। এই 5টা মেথড। তো এই 5টা মেথডের যে মেথডেই তুমি ভারতের নাগরিকত্ব অ্যাকোয়ার করো না কেন, তুমি ভারতের নাগরিক হিসেবে সমস্ত অধিকার পাবে। তার মানে কি, আজকে বাই বার্থ এই কন্ডিশনে যে ভারতের নাগরিকত্ব পেয়েছে এবং ন্যাচারালাইজড ওয়েতে যে নাগরিকত্ব পেয়েছে, এই দুজনের মধ্যে কিন্তু কি হবে না, কোনো ডিসক্রিমিনেশন হবে না। তার মানে কি, যে বাই বার্থ এই কন্ডিশনে যে নাগরিকত্ব পেয়েছে সেও রাষ্ট্রপতি হতে পারবে, ন্যাচারালাইজেশন ওয়েতে যে ভারতের নাগরিকত্ব পেয়েছে সেও ভারতের রাষ্ট্রপতি হতে পারবে। যেরকম মাদার টেরেসা, তিনি ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছিলেন ন্যাচারালাইজেশন এই ওয়েতে। তাহলে মাদার টেরেসা চাইলে কিন্তু ভারতের রাষ্ট্রপতি হতেই পারতেন। আমরা এই কারণে আমরা অবজেকশন করতে পারতাম না যে মাদার টেরেসা তিনি বাই বার্থ তো ইন্ডিয়ান নয়, তিনি ন্যাচারালাইজড ওয়েতে ভারতের নাগরিকত্ব পেয়েছেন, তিনি ভারতের রাষ্ট্রপতি হতে পারবেন না। নো, এই অবজেকশন করার অধিকার আমাদের নেই। কারণ ভারতবর্ষের নাগরিকত্ব তুমি কিভাবে পেয়েছো ডাজ নট ম্যাটার। তুমি ভারতবর্ষের নাগরিক, তুমি বাই বার্থ হতে পারো, তুমি বাই রেজিস্ট্রেশন হতে পারো, বাই ন্যাচারালাইজেশনের ওয়েতে হতে পারো। তুমি যেভাবেই ভারতের নাগরিকত্ব অর্জন করো না কেন, তুমি যদি ভারতের নাগরিক হও, তুমি ভারতবর্ষের সমস্ত অধিকার পাবে। কিন্তু ইউএসএতে কি বলা হচ্ছে, যে অনলি সিটিজেন বাই বার্থ, নট আ ন্যাচারালাইজড সিটিজেন ইজ এলিজেবল ফর অফিস অফ প্রেসিডেন্ট। তার মানে ইউএসএ রাষ্ট্রপতি নির্বাচনে কন্টেস্ট তারাই করতে পারবেন যারা ইউএসএর
সিটিজেন বাই বার্থ, মানে আজকে যদি আমি ইউএসএর সিটিজেন যদি হয়ে যাই, তাহলে আমি তো ইউএসএর সিটিজেন হচ্ছি ন্যাচারালাইজড ওয়েতে, বাই বার্থ তো নয়। তো আমি ইউএসএর প্রেসিডেন্ট ইলেকশনে কন্টেস্ট করতে পারবো না। তাহলে ইউএসএর প্রেসিডেন্ট ইলেকশনে তারাই কন্টেস্ট করতে পারবে যারা ইউএসএর সিটিজেন বাই বার্থ। কিন্তু ভারতবর্ষে এরকম কোনো ডিসক্রিমিনেশনস নেই, ঠিক আছে? তো আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করলাম সিটিজেনশিপের মানে, এর তাৎপর্য, এবং ভারতবর্ষের নাগরিকরা কী কী বিশেষ অধিকার পেয়ে থাকে, নাগরিক এবং বিদেশির মধ্যে পার্থক্য, অধিকারের দিক থেকে পার্থক্য, বিদেশি যারা রয়েছেন ফ্রেন্ডলি তারা কী অধিকার পেয়ে থাকেন, এনিমি যারা তাদের সাথে পার্থক্য জায়গাটা, এই জায়গাটা আমি আলোচনা করলাম। এরপরে নেক্সট আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের সংবিধানে সিটিজেনশিপ নিয়ে যে প্রভিশনসগুলো রয়েছে সেই জায়গাটা নিয়ে আলোচনা করব। তারপর আলোচনা করব সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে। তো আজ থেকে আমি স্টার্ট করলাম সিটিজেনশিপের ক্লাস অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বুক। নেক্সট ক্লাসে আমি আলোচনা করব কনস্টিটিউশনাল প্রভিশনস রিগার্ডিং ইন্ডিয়ান সিটিজেনশিপ। আর তার পাশাপাশি তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট, WBPSC GS 101 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, এবং তার পাশাপাশি আনএকাডেমি জয়েন করো, আনএকাডেমি সাবস্ক্রাইব করো। আর আনএকাডেমি কেন সাবস্ক্রাইব করবে তার কারণ হচ্ছে তুমি তোমার রুটিন, তুমি তোমার রুট তুমি ঠিক করতে পারবে। তোমার যে এক্সামের জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারছো, সেই এক্সাম রিলেটেড যে কোর্স এখানে রয়েছে সেই কোর্সে তুমি জয়েন করতে পারবে। তোমার যদি WBCS টার্গেট হয় তুমি WBCS কোর্সে জয়েন করো, এবং এক একটা কোর্সের ওপর কী রয়েছে, একাধিক ব্যাচ রয়েছে। তুমি তোমার ফ্লেক্সিবল টাইম অনুযায়ী, তুমি তোমার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী তুমি যে কোনো ব্যাচ কী করতে পারবে, চুজ করতে পারবে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইউ অলসো চুজ ইউর এডুকেটার, মানে যেখানে বলতে পারো যে টিচার, যে এডুকেটারের ক্লাস তোমার ভালো লাগছে, তুমি বুঝতে পারছো, সেই এডুকেটার যে ব্যাচে রয়েছেন সেই ব্যাচের ক্লাসে তুমি করতে পারো। এখানে তোমার ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া নয়, না কোর্স আমরা চাপিয়ে দিই, না কোনো ব্যাচ আমরা চাপিয়ে দিই, না কোনো টাইম আমরা চাপিয়ে দিই, না কোনো এডুকেটার আমরা চাপিয়ে দিই। ইউ চুজ ইউর রুটিন, ইউ চুজ ইউর রুট, you make your routine and start your preparation. That is our slogan. Okay, this is the slogan of Unacademy. You make your routine and start your preparations. Okay, আর অবশ্যই যেখানে তোমাকে কাউরির উপর নির্ভর করতে হবে না এটা বোঝার জন্য যে তুমি কতটা প্রিপেয়ার্ড, তুমি কতটা প্রিপেয়ার্ড হয়েছো, যেখানে তুমি নিজে সেলফ অ্যানালাইসিস করতে পারবে যে তুমি কতটা প্রিপেয়ার্ড হয়েছো, তুমি পড়াশোনা করছো না ফাঁকি দিচ্ছ। ইউ চেক ইউর রেজাল্ট, ইউ চেক ইউর গ্রোথ। কীভাবে? কুইজ, টেস্ট সিরিজ, পোল, প্র্যাকটিস সেশন, এই যে ফিচার্সগুলো তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি ঠিকঠাক এগোচ্ছ না তুমি ডাইভার্টেড। যেখানে তুমি তোমার বলতে পারো টিচার, তুমি নিজেকে অ্যানালাইসিস করতে পারবে যে তুমি ঠিকঠাক এগোচ্ছ না তুমি ডাইভার্টেড। তো এই যে বেনিফিটসগুলো তুমি পেয়ে যাবে ইফ ইউ টেক আনএকাডেমি সাবস্ক্রিপশনস। এবং অবশ্যই যে কোনো ডাউট যেটা আনএকাডেমিতে কী হয়ে থাকে, লাইভ ক্লাসে সমাধান করা হয়ে থাকে। ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে প্রত্যেকটা লার্নার, প্রত্যেকটা স্টুডেন্ট তাদের ডাউট কী করে থাকে এডুকেটরের সাথে লাইভ ক্লাসে সলভ করে থাকে, ডাউট ক্লিয়ারিং সেশনস। ওকে, এবং অবশ্যই স্ট্রাকচার্ড কোর্স মানে কি, WBCS এর জন্য আমাদের যে সিলেবাসটা কমপ্লিট করার দরকার, যে পড়াশোনাটা করা দরকার, উই উইল প্রোভাইড দিস গাইডেন্স। মিসলিনিয়াসের জন্য যে সিলেবাস কমপ্লিট করা দরকার, যে গাইডটা দেওয়া দরকার, উই প্রোভাইড ইট। প্রত্যেকটা এক্সামের যে সিলেবাস, সেই সিলেবাসের উপর এখানে কী করা হয়, কোর্স প্ল্যান, কোর্স প্রিপেয়ার করা হয়। এবং তার পাশাপাশি রয়েছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ তুমি একটা ইন্টারভিউ যখন ফেস করবে, একটা পরীক্ষা পাশ করার পর, সেখানে একটা প্রশ্নের উত্তর তুমি কীভাবে দিবে, প্রশ্নের উত্তর না জানা থাকলেও সেই উত্তর তুমি কীভাবে দিবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের খুব প্রয়োজন হয় একটা ইন্টারভিউ ফেস করার আগে।
So we also provide this guidance from this platform. ওকে, আর আনএকাডেমিতে এই মুহূর্তে প্রত্যেকটা WBPSC প্রত্যেকটা এক্সামের ওপর, ওয়েস্ট বেঙ্গল সরকারের প্রত্যেকটা এক্সামের ওপর এখানে অলরেডি কোর্স লঞ্চ, ক্লাস হচ্ছে, আগামী দিনেও কোর্স লঞ্চ হবে। তো তোমরা তোমাদের এক্সাম টার্গেট করো এবং যে কোর্স আনা হচ্ছে আনএকাডেমিতে সেই এক্সামের ওপর, সেই কোর্সে জয়েন করে তোমরা তোমাদের প্রিপারেশন স্টার্ট করো। ওকে, এবং সাবস্ক্রিপশন প্ল্যান দেখতে পাচ্ছ 1 month, 3 month, 6 month, 12 month and 24 month, but we recommend either you take 1 year or 2 year subscription because কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে একটা মিনিমাম টাইম একটা ইনভেস্ট করতে হয়। সো ইউ ক্যান টেক আইদার 1 year or 2 year সাবস্ক্রিপশনস। এবং যে সাবস্ক্রিপশনের ওপর 10% ডিসকাউন্ট কি রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে। 10% ডিসকাউন্টের জন্য এই কোডটা ব্যবহার করো, রাহুল101, Rahul101, this is my code. If you use my referral code, you get maximum 10% discount on your WBPSC subscriptions. So don't waste your time. Take Unacademy subscription, make your routine and start your preparations. এবং এখানে প্রত্যেকটা কোর্সে আনএকাডেমি যারা টপ এডুকেটার্স তারা তোমাদের সেই সাবজেক্টে গাইড করবে এবং সেই সাবজেক্টের ক্ষেত্রে যে কমন এরর্স যেগুলো আমরা করে থাকি, ভুল করে থাকি, সেইগুলো আমরা না করে কিভাবে একটা ভালো স্কোর করতে পারি সেই প্রত্যেকটা জায়গায় তোমাকে আনএকাডেমি কী করবে, হেল্প করবে। এবং এই সাবস্ক্রিপশনস তোমরা ইএমআইতেও দিতে পারবে, আইদার ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড অল ব্যাঙ্ক এলিজেবল, কিন্তু ডেবিট কার্ডের ক্ষেত্রে HDFC ব্যাঙ্কের ডেবিট কার্ড যদি থাকে তোমরা এই এই সাবস্ক্রিপশন ইএমআইতেও দিতে পারবে। ওকে, তো আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ। এবং আবারও WBPSC GS101 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।